আমরা যে বলি লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, সেটা হচ্ছে লাইফ টেবিলেরই একটা অংশ। আমরা লাইফ টেবিল থেকে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ ক্যালকুলেট করতে পারি। কেউ কেউ ওয়েটিং এ আছে? তাহলে লাইফ টেবিলকে সংক্ষেপে বা সহজভাবে আমরা যদি ডিফাইন করি, তাহলে আমরা দেখতে পাই যে এটা আমার লাইফ হিস্ট্রি দেখাবে। কি লাইফ হিস্ট্রি দেখাবে? দেখেন, এটা হচ্ছে ডেমোগ্রাফির একটা পাওয়ারফুল টুলস। এটা হচ্ছে আমার সবারই যে লাইফ হিস্ট্রি অফ এ হাইপোথেটিক্যাল কোহর্ট অফ পিপল born in the same period and subject to gradual losses by mortality at each age। তার মানে হচ্ছে আজকে এই 2020-তে যারা জন্মগ্রহণ করছে তাদেরকে তাদের যে এখনকার আমার লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ 73 ইয়ার্স, এইটা যদি আমরা তাকে এই একটা হাইপোথেটিক্যাল কোহর্ট, তার মানে এই 2020-তে যারা জন্মগ্রহণ করছে তারা 2093-তে মৃত্যুবরণ করবে। এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস। হ্যাঁ, আমরা অ্যাসিউম করছি যে যেহেতু বর্তমান পার্সপেক্টিভে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ হচ্ছে 73, সেই জন্য আমরা বলছি যে এরা 2093-তে মৃত্যুবরণ করবে। কিন্তু সবাই কি এক বছরে মৃত্যুবরণ করবে? ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো গ্র্যাজুয়াল লস হবে। হ্যাঁ, যে কেউ হয়তো 2 বছর আগে মরছে, কেউ 5 বছর আগে, কেউ হচ্ছে দেখা যাচ্ছে 2 বছর পরেও মরছে। এই যে গ্র্যাজুয়াল লসটা হচ্ছে, এটাই হচ্ছে আমার লাইফ টেবিলের একটা শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো লাইফ টেবিল থেকে। সরি। লাইফ টেবিলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেফারেন্স ইয়ারের ভিত্তিতে, আর একটা হচ্ছে লেন্থ অফ এজ ইন্টারভ্যাল। রেফারেন্স ইয়ারের ভিত্তিতে আমরা লাইফ টেবিলকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কারেন্ট অর পিরিয়ড লাইফ টেবিল, আর একটা হচ্ছে জেনারেশন অর কোহর্ট লাইফ টেবিল। কারেন্ট অর পিরিয়ড লাইফ টেবিলটা হচ্ছে যে একটা শর্ট পিরিয়ড অফ টাইমকে নির্দিষ্ট করে আমরা করছি, যেমন 1 বছর, 3 বছর অথবা ইন্টার সেন্সার পিরিয়ড। তার মানে হচ্ছে যে আমরা যে কোনো 1 বছর, মানে একটা নির্দিষ্ট পিরিয়ডকে আমরা এখানে ক্যালকুলেট করছি, সেটাকে আমরা বলছি কারেন্ট অর পিরিয়ড লাইফ টেবিল। আর জেনারেশন অর কোহর্ট লাইফ টেবিল আমি আগে এক্সাম্পল দিলাম যে 2020-তে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা নিচ্ছি। তার মানে একটা পার্টিকুলার বার্থ কোহর্ট থাকবে, একটা নির্দিষ্ট বছরকে আমরা এখানে মেনশন করব, সেটাকে আমরা বলছি জেনারেশন অর কোহর্ট লাইফ টেবিল। আরেকটা হচ্ছে লেন্থ অফ এজ ইন্টারভ্যাল দিয়ে আমরা ভাগ করছি, সেটা কি? একটা হচ্ছে কমপ্লিট, যেটাকে আমরা আনঅ্যাভারেজড বলছি, আর একটা হচ্ছে অ্যাভারেজড লাইফ টেবিল। কমপ্লিট লাইফ টেবিল কি? কমপ্লিট লাইফ টেবিল হচ্ছে ডেটা থাকবে এভরি সিঙ্গেল ইয়ার অফ এজ। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একটা মানুষের যে লাইফ টেবিলটা ডেটা কালেক্ট করি, সেটাকে আমরা কমপ্লিট বলছি। আর অ্যাভারেজড, ওটা হচ্ছে আনঅ্যাভারেজড, এবং অ্যাভারেজটা হচ্ছে এটা ইনকমপ্লিট, এটা কমপ্লিট না, পার্শিয়াল। তার মানে হচ্ছে ইন্টারভেল থাকবে 5 বছর, 10 বছর, এইভাবে একটা ইন্টারভেল নিয়ে আমরা যখন লাইফ টেবিলটা করব বা ডেটাটা কালেক্ট করব, সেটাকে আমরা বলছি অ্যান অ্যাভারেজ লাইফ টেবিল। অ্যাভারেজ আমরা সহজ হচ্ছে আমাদের কমপ্লিট লাইফ টেবিল বা আনঅ্যাভারেজ লাইফ টেবিল, কিন্তু অ্যাভারেজ লাইফ টেবিলটা একটু একটু সহজ, কিন্তু হচ্ছে
আমরা ডেটাটা সহজে ইউজ করতে পারি। কমপ্লিট লাইফ টেবিলটা হচ্ছে আমরা প্রত্যেকটা বছরকে এখানে এমফাসিস দিতে যে একটু জটিল হয়ে যায় জিনিসটা, এবং মোর ইজিলি আমরা এটাকে ইউজ করতে পারি না। তাহলে এই যে লাইফ টেবিল, আপনাদের সেন্স থেকে বলেন তো একটা লাইফ টেবিল থেকে আমরা কি কি ইউজ এবং অ্যাপ্লিকেশন করতে পারি? বলেন। এই যে আমরা লাইফ টেবিল করলাম, এই লাইফ টেবিল থেকে আমরা যদি ইউজ বা তাদের অ্যাপ্লিকেশন, কাদের কখন অসুখ হচ্ছে, কারা কখন মৃত্যুবরণ করছে, কাদের কখন বিয়ে শাদী হচ্ছে, কাদের কখন বাচ্চা হচ্ছে, সেই জিনিসগুলো জানতে হবে। ভেরি গুড। তার মানে একটা পপুলেশনের পুরা চিত্রটা আমরা এখানে অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু সেক্স, আমরা একটা পপুলেশনের কমপ্লিট পিকচার পাই একটা লাইফ টেবিলের মাধ্যমে, তাই না? যে কোন বয়সে স্পেসিফিক কোন বয়সে কোন ডিজিজের রিস্কের কারণে মানুষ বেশি মারা যাচ্ছে, কোন বয়সে বিয়ে হচ্ছে, এবং আমরা বলছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই যে ম্যান পাওয়ারের ব্যাপারটা, যে আমাদের ইনকাম জেনারেটিং গ্রুপটা বেশি, এটা আমরা মাইগ্রেশন কতজন হচ্ছে, সবকিছুই আমরা এই লাইফ টেবিল থেকে পেতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন আমরা আজকে যারা আন্ডার 5 চিলড্রেন আছে তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আগামী 5 বছরের মধ্যে তাদেরকে প্রাইমারি স্কুল এনশিওর করতে হবে। তাহলে লাইফ টেবিল পলিসি প্ল্যানিং এও হেল্প করে। হেলথ ফ্যাসিলিটিস গুলো কি কি লাগবে আমাদের, যেমন 2020-র আগে আমরা বলছিলাম, WHO বলছিল যে নন কমিউনিকেবল ডিজ, ফোর ফোর নন কমিউনিকেবল ডিজিজ রিস্ক এখন বেশি, তাই না? তো সেটা থেকে এখন আমরা 2020-তে এসে দেখছি পুরা একটা কমিউনিকেবল ডিজিজ ট্রেন্ডে আমরা এখন বসবাস করছি। তো এই জিনিসগুলো আবার দেখেন, যারা 15 ইয়ার্স এজ গ্রুপ ফিমেল আছে, তারা অলরেডি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, তাদের তাদের ফ্যামিলি প্ল্যানিং, তারপরে তাদের ফার্টিলিটি, তারপরে তাদের হচ্ছে ফেকান্ডিবিলিটি যেটাই বলে, সবকিছুই একটা আন্ডার মনিটরিং এবং পলিসি প্ল্যানিং এ এই ক্ষেত্রে খুবই হেল্প করে। তারপরে আরেকটা হয় ইন্স্যুরেন্স। এর আগে আমরা একবার বলেছিলাম লাইফ ইন্স্যুরেন্সের কথা। ডেমোগ্রাফিটা টোটালটাই লাইফ ইন্স্যুরেন্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? আপনার সার্ভাইভাল রেট, আপনার ট্রিটমেন্ট, আপনার মরবিডিটি, মর্টালিটি, ফার্টিলিটি সবকিছুই আমরা যদি এখানেই ক্যালকুলেট করে ফেলতে পারি, তাহলে আপনার লাইফ ইন্স্যুরেন্স করা খুব সহজ হয়ে যায়। এবং এই যে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের পেনশন পলিসি কিন্তু এভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে একটা লাইফ টেবিলকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করতে পারি, সেটা হচ্ছে দেখেন, একটা লাইফ টেবিল যখন আমরা দেখি তখন আহ, আমরা দেখতে পাই লাইফ টাইম মর্টালিটি এক্সপিরিয়েন্স, সিঙ্গেল কোহর্টের ক্ষেত্রে নিউবর্ন বেবি সাবজেক্ট টু এজ স্পেসিফিক মর্টালিটি অন হুইচ দ্য টেবিল ইজ বেসড। আমরা একটা টেবিল দেখলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এখানে একটা লাইভ টেবিল আমরা দেখছি, এখানে এজ গ্রুপ দেখাচ্ছে, অবজার্ভ পপুলেশন দেখাচ্ছে, তারপরে স্মুথ পপুলেশন, স্মুথ অবজার্ভ পার্সেন্টেজ দেখাচ্ছে, এবং স্টুডেন্ট পার্সেন্টেজ দেখাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন এজ গ্রুপের পপুলেশনের বিভিন্ন রকম পার্সেন্টেজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইভ টেবিল। তাহলে এইভাবে যখন আমরা, এটা আর একটা লাইভ টেবিল, এই যে এজ স্পেসিফিক ডেথ রেট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে একটা গ্রুপ, এজ গ্রুপকে আমরা এইভাবে করে তাদের একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেন 0 থেকে 80+,
আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ধাপকে কিন্তু আমরা এস্টিমেট করতে পারি একটা লাইফ টেবিলের মাধ্যমে। এখানে দুটো কথা আপনাদেরকে আমি যখন পড়িয়েছি তখন আমি ডেমোগ্রাফিক ট্রানজিশন পড়িয়েছি, তখন আমরা স্টেশনারি পপুলেশন এবং স্টেবল পপুলেশন আমরা পড়েছি। আপনাদের কি মনে আছে কখন আমরা স্টেশনারি বলবো, কখন স্টেশনারি হলো ফিক্স, স্টেবল বলবো, স্টেশনারি হলো কখন মানে ফিক্স যখন হয়ে যায় মানে প্লাস মাইনাস যখন সমান, কোনো বার্থ রেট জি কোনো চেঞ্জ change হবে হবে না, না, জি, তার জি। মানে হচ্ছে বার্থ রেট ডেথ Equal রেট হবে। ইকুয়াল। ভেরি গুড। হ্যাঁ, গুড। যাক, আপনাদের মনে আছে, তার মানে আপনারা পড়াশোনা করেন। ভেরি গুড, এটা খুবই ভালো। আর স্টেবল হচ্ছে যেটা একটা হাইপোথেটিক্যাল স্ট্রাকচার দেয়, যে পার্মানেন্ট স্ট্রাকচার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বার্থ রেট এবং স্পেসিফিক, এটা অ্যাসিউম করা হয়। স্টেবল পপুলেশন আসলে হয় না, হয় কি পপুলেশন কিন্তু আমরা স্টেবল কখন বলি, হ্যাঁ যখন আমরা দেখে গেলাম 2090-তে এতজন পপুলেশন ছিল, সেটা কিন্তু 2019-এর ক্ষেত্রে স্টেবল, কোনো চেঞ্জ নাই, কারণ আমরা এখন 2020-তে বিলং করছি, তাই না? সেটাই হচ্ছে stable population. Stable population represent the permanent structure that a hypothetical population would ultimately have. বোঝা গেল? মানে তারা আলটিমেটলি আছে। যেমন আমরা ওই যে বললাম 1 বছর আগে ছিল, তার মানে হচ্ছে ওইটা তো আছেই, আরো কিছু আমাদের নতুন যোগ হচ্ছে 2020-তে এসে। এই জন্য এটা বলছে হাইপোথেটিক্যাল। ঠিক আছে, এই ছিল লাইফ টেবিলে। লাইফ টেবিল এক্সপেক্টেন্সি এট বার্থ আমরা বারবারই বলছি, সেটা হচ্ছে কি যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কতদিন বাঁচবো, সেই একদম সহজ ভাষায় বললে সামারি ইন্ডেক্স অবটেন ফ্রম এ লাইফ টেবিল। তার মানে আমরা আজকে যে শিশু সে কত বছর বাঁচবে সেই সামারিটা দিবে একটা লাইফ টেবিল থেকে, সেটাকেই আমরা বলছি এক্সপেক্টেন্সি অফ লাইফ, মানে আয়ুষ্কাল বাংলায় বললে। এখন পপুলেশন প্রজেকশন এন্ড পপুলেশন এস্টিমেশন একটা লেকচার, এটা হচ্ছে মাইদল ইউনিভার্সিটি ডেমোগ্রাফিতে পিএইচডি করা একজন প্রফেসরের লেকচার। আমি ওনাকে অ্যাকনলেজ করে এই লেকচারটা আপনাদের সাথে শেয়ার করছি। একদম চমৎকার একটা লেকচার, এখানে বর্ণনা করার মতো আমার কিছু নাই, একদম উনি ক্লিয়ার পিকচার। আসলে যে মানুষের ডিগ্রি মানুষকে কত বড় করে, এই লেকচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার এই লেকচারটা অ্যাটেন্ড করার। খুবই চমৎকার একটা লেকচার। আমরা একদম পপুলেশন এস্টিমেশন এবং পপুলেশন প্রজেকশনের যদি ডিফারেন্সটা দেখি, তাহলে দেখবেন যে পপুলেশন এস্টিমেশন প্রেজেন্ট অর রিসেন্ট পাস্ট, আর পপুলেশন প্রজেকশন ফোকাস অন দ্য ফিউচার। হ্যাঁ, এস্টিমেট করবে আমার প্রেজেন্ট অথবা রিসেন্ট পাস্টকে, এবং পপুলেশন প্রজেকশন আমার ফিউচারকে ফোকাস করবে। তারপরে হচ্ছে পপুলেশন এস্টিমেশন, এটা হচ্ছে দ্য ইয়ার্স বিটুইন সেন্সাস অর ইন্টার সেন্সাল এস্টিমেট, কিন্তু পপুলেশন প্রজেকশন হবে দ্য ইয়ার্স ইন দ্য ফিউচার অর পপুলেশন প্রজেকশন। প্রজেকশন মানেই হচ্ছে ফিউচার, হ্যাঁ ফিউচার বেসড। তারপরে হচ্ছে পপুলেশন এস্টিমেশন বেসড অন পপুলেশন ডেটা, আর এটা হচ্ছে কোনো পপুলেশন ডেটা দরকার হয় না, অবজার্ভ পপুলেশন ডেটার দরকার হয় না পপুলেশন প্রজেকশনে।
পপুলেশন প্রজেকশনের পারপাস দেখেন যে এটা হচ্ছে সার্ভস অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর মোস্ট প্রজেকশন অফ ফিউচার নিডেড। হ্যাঁ, আমার হচ্ছে বর্তমানে আমরা যদি রিটায়ারমেন্ট, লেবার ফোর্স, ক্লাসরুম, টিচার, স্কুল, মেডিকেল পার্সোনাল অ্যান্ড ফ্যাসিলিটিস, নাম্বার অফ হাউজিং ইউনিট, এই সবগুলোই, তার মানে পপুলেশন প্রজেকশন আমার পপুলেশন এস্টিমেশন থেকে আমি পপুলেশন প্রজেকশন করব ফিউচারের জন্য। আমার পুরা পলিসি প্ল্যানিং এ পপুলেশন প্রজেকশনটা কাজে লাগবে। কিছু কিছু জেনারেল ইস্যুস আছে পপুলেশন প্রজেকশনের, সেটা কি? এটা হচ্ছে মে বি প্রিপেয়ার্ড ফর দ্য টোটাল পপুলেশন অফ nations, principal geographic subdivision, residence classes, urban or rural. তাহলে পপুলেশন প্রজেকশনের প্রিন্সিপাল ক্যারেক্টারিস্টিক্স আমার হচ্ছে এজ এবং সেক্স। আমি এজ এবং সেক্স এর ভিত্তিতে পপুলেশন প্রজেকশনটা করব। হ্যাঁ, এখানে দুটো মেথড আছে, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড, একটা হচ্ছে কম্পোনেন্ট মেথড। ম্যাথমেটিক্যাল মেথড হচ্ছে যেটা হচ্ছে নাম্বার, জাস্ট টোটাল নাম্বার অফ পপুলেশন, ফোকাস অন গ্রোথ রেট। কিন্তু কম্পোনেন্ট মেথডে হচ্ছে পপুলেশন বাই এজ এন্ড সেক্স। সেখানে কোহর্ট কম্পোনেন্ট মেথডের কম্পোনেন্ট মেথডের মধ্যে আবার কোহর্ট কম্পোনেন্ট মেথড আছে, যেটার হচ্ছে এজ এবং সেক্স কে এমফাসিস দেয়। কোহর্ট কম্পোনেন্ট মেথড এখানে দেখানো হয়েছে, দেখেন এখানে ক্রস দিয়ে বোঝানো হচ্ছে বয়সের সাথে, একটা বয়সের সাথে আর একটা বয়সের কোহর্ট করে করে, এই যে কোহর্ট কম্পোনেন্ট মেথড ফর ফিমেল পপুলেশন। এখানে ফিমেল পপুলেশনের একটা কোহর্ট আছে, সেটাকে এরা, এটা হচ্ছে এটা আর একটা মেথড, এটাকে এমওআইপি মেথড বলে, যেখানে শুধুমাত্র বার্থ এবং ডেথ কে ফোকাস করা হয়েছে অ্যাকর্ডিং টু সেক্স। ওকে, এখন লেন্থ অফ প্রজেকশন পিরিয়ড, এটা হচ্ছে চারটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা টাইপ অফ এরিয়া ইন কোশ্চেন, the needs to be served, the conception of the problem by the analyst, the available resources, এই চারটা জিনিসকে ফোকাস করে ওকে, এই চারটা জিনিসের উপরে পপুলেশন প্রজেকশনটা ডিপেন্ড করে। কি কি অ্যাজাম্পশন আমরা করতে পারি একটা প্রজেকশন থেকে আমরা অ্যাজাম্প করতে পারি? বেসিক অ্যাজাম্পশন হচ্ছে ফার্টিলিটি অ্যাজাম্পশন, মর্টালিটি অ্যাজাম্পশন এন্ড মাইগ্রেশন অ্যাজাম্পশন। ডেমোগ্রাফিতে তো আমরা এই তিনটা জিনিস নিয়ে কথা বলি, তাই না? বেসিক অ্যাজাম্পশন কি? জেনারেল সোসাইটির জন্য দেয়ার ইজ নো ন্যাচারাল ডিজাস্টার or no suddenly changes in the social and economic situation during the estimate or projection period. তারপরে ডেমোগ্রাফিক চেঞ্জের ক্ষেত্রে কি অ্যাসাম্পশন? the result of population estimates or projection are dependent on population changes and condition. এজ এবং সেক্স এর ক্ষেত্রে দেখেন মর্টালিটি, ফার্টিলিটি এবং মাইগ্রেশন, অলরেডি আমরা এগুলো কিন্তু পড়ে ফেলেছি, তাই না? এজ স্পেসিফিক, ডেথ রেট, লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, না সার্ভাইভাল রেশিওটা আমরা পড়িনি।
ফার্টিলিটির মধ্যে টোটাল ফার্টিলিটি রেট, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, সেক্স স্পেসিফিক রেশিওটা মনে হয় পড়ে। বার্থ যেটা বা সেক্স রেশিও অ্যাট বার্থ। হ্যালো, আমাকে কেউ কিছু বলছেন? রে সেক্স রেশিওটা কি ছিল আমাদের এর ভিতরে? মাইগ্রেশনের ক্ষেত্রে ইন্টারনেট, হ্যাঁ, না সেক্স রেশিও আমরা চাইল্ড উইমেন রেশিও ছিল না? জি জি জি, চাইল্ড উইমেন রেশিও ছিল। হ্যাঁ ওইটাই তো আমরা উইমেন, তাই তো। হ্যাঁ, সেক্স রেশিও অ্যাট বার্থ আমরা পড়েছিলাম, চাইল্ড উইমেন রেশিও যে একটা মহিলা কতজন চাইল্ড জন্ম দিচ্ছে, সেটাই জি হচ্ছে জি। সেক্স রেশিও অ্যাট বার্থ। মাইগ্রেশনে হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ইন্টারনাল মাইগ্রেশন। নিট মাইগ্রেশন কি বলেন তো? নিট মাইগ্রেশনের ফর্মুলা কি? ইন্টারনাল নিট মাইগ্রেশন মাইগ্রেশন মাইনাস হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন। ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন, মাইগ্রেশন তাই মাইনাস না? আউট মাইগ্রেশন, জি জি, ইন মাইগ্রেশন মাইনাস আউট মাইগ্রেশন। হ্যাঁ ঠিক। এজ স্পেসিফিক ডেথ রেট আমরা পড়েছি, লাইফ এক্সপেক্টেন্সি আমরা আজকেও লাইফ এক্সপেক্টেন্সি নিয়ে কিছু কথা বললাম। ন্যাশনাল লেভেলে মাইগ্রেশন, কোনো মাইগ্রেশন হচ্ছে কিনা, যেমন এই যে আমরা ঢাকা শহরে জনসংখ্যা কত এখন বলেন? তাও কোভিড এর কারণে হয়তো কিছুটা কমেছে, আমার যা মনে হয় অনেকেই ঢাকা ছেড়ে চলে গেছে। তারপরে সাব ন্যাশনাল লেভেলে হচ্ছে ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে টু পপুলেশন কম্পোজিশন। বাংলাদেশের আমি দেখলাম যে আমাদের যে 8টা বিভাগ আছে তার মধ্যে প্রথম হচ্ছে ঢাকা, তারপরে চিটাগাং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি, এবং মাইগ্রেন্ট পপুলেশন পার্মানেন্ট পপুলেশনের চেয়ে বেশি। হ্যাঁ, এই অবস্থায় সবচেয়ে ভালো অবস্থায় আছে রাজশাহী বিভাগ। রাজশাহীতে কেউ যেতে চায় না মনে হয়। সিরিজ অ্যান্ড কম্বিনেশন অফ অ্যাজাম্পশন, দেখেন এখানে কি বলছে যে হাই, মিডিয়াম অ্যান্ড লো, তিন ভাবে আমরা এই পপুলেশন প্রজেকশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। The range of highest to lowest reasonable series rough indicator of the degree of uncertainty regarding future population change। তাহলে ফিউচার পপুলেশন চেঞ্জের আনসার্টেনিটি যখন দেখা যায় তখন আমরা কি করি? তখন আমরা এই যে রিজনেবল একটা সিরিজ করে ফেলি, যেটা রাফ ইন্ডিকেটর। বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। আমাদের অবশ্য প্যান্ডেমিক সিচুয়েশন অন্য কথা বলছে ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে, যাই হোক সেদিকে আমরা না যাই। কিন্তু কথা হলো যে আনসার্টেনিটি রিগার্ডিং ফিউচার পপুলেশন চেঞ্জেস, এইটা উন্নয়নশীল দেশগুলোতে বেশি, যেমন ইন্ডিয়া, চায়না, আফ্রিকা, এই দেশগুলোতে আনসার্টেনিটি খুব বেশি, হয়তো পপুলেশন গ্রোথ রেট বেশি এই কারণে। এখানে তিনটা শব্দ ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে হাই ভেরিয়েন্ট, একটা মিডিয়াম ভেরিয়েন্ট, একটা লো ভেরিয়েন্ট। হাই ভেরিয়েন্ট কি বলছে যে the combination of fertility, mortality and migration assumption that give the maximum future population। তার মানে যখন ফিউচার পপুলেশন গ্রোথ রেট ম্যাক্সিমাম হবে সেটাকে আমরা বলছি হাই ভেরিয়েন্ট। মিডিয়াম হবে তাহলে একটু কম যখন হবে তখন the most likely projection that recommended to use based on the most likely fertility, mortality and migration assumptions। লো ভেরিয়েন্ট হবে যখন হচ্ছে মিনিমাম ফিউচার পপুলেশন কে ইয়ে করবে, তখনই তিনটার কম্বিনেশনে আমরা ভেরিয়েন্টটা করছি। সেটা হচ্ছে হাই হবে যখন ম্যাক্সিমাম, লো হবে যখন মিনিমাম, এবং যখন মোস্ট লাইকলি বেসড অন সিমিলার পোর্শন তখন আমরা বলছি মিডিয়াম ভ্যারিয়েন্ট। এখন এইখানে পপুলেশন প্রজেকশনে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর, একটা সেকেন্ডারি ফ্যাক্টর। প্রাইমারি ফ্যাক্টরের মধ্যে আছে আমার কারেন্ট এস্টিমেট,
তারপরে হচ্ছে লিস্ট সাম অফ দ্য সিরিজ অফ প্রজেকশন মাস্ট ডিভাইড ফ্রম দ্য কারেন্ট এস্টিমেশন এডিশনাল ডেটা এবং অ্যাডভান্স মেথোডোলজি। অ্যাডভান্স মেথোডোলজি এটা উন্নত বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য, যে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে বাংলাদেশে কিন্তু বার্থ রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু এখনো কি সেভাবে এটা কাউন্টেবল? আপনাদের কি ধারণা? আমি তো বার্থ রেজিস্ট্রেশন করেছি আমার প্রায় 30 বছর বয়সের পরে। যে আপনাদের সবার বার্থ রেজিস্ট্রেশন আছে কিনা আমি জানি না। বাংলাদেশে এখন কিন্তু বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন, ম্যারেজ রেজিস্ট্রেশন এগুলো হয়েছে বাধ্যতামূলক। ম্যারেজটা যাও হয়, বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন খুব একটা অ্যাডভান্স মেথোডোলজিতে আমরা নাই। হ্যাঁ, তো এটা উন্নত বিশ্বে কিন্তু হয়। একদম আজকে যে শিশুটা জন্মগ্রহণ করছে সেটা যে হসপিটালে জন্মগ্রহণ করুক সেখান থেকে কিন্তু তাদেরকে রেজিস্ট্রেশন করানো হয়। তো এটা হচ্ছে সেকেন্ডারির ক্ষেত্রে অ্যাভেলেবল অফ রিসোর্সেস দ্য নিড টু এস্টাবলিশ পাবলিকেশন। এখন হচ্ছে যেটাই আপনি কাউন্ট করছেন, ক্যালকুলেট করছেন, সেটাকে আপনি যদি পাবলিকেশন করেন তাহলে সেটা ডিসিমিনেশন অফ ইনফরমেশন হেল্প করে সবাইকে জানাতে। তো সেটাই যদি না হয় তাহলে এখানে জেনারেল পপুলেশন কিন্তু এই ব্যাপারে অ্যাডভান্স হতে পারবে না। এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না আমি মনে করি না, তারপরেও আপনাদের যাদের আগ্রহ আছে ক্যালকুলেশনে তারা দেখে নিতে পারে। এখানে ছোট ছোট কিছু আউটপুট দেওয়া আছে, অলরেডি আমরা যেগুলো করে ফেলেছি সেইগুলোই। আজকের মতো লেকচার এখানেই শেষ। একটা কনক্লুশন উনি দিয়েছেন, সেটা হচ্ছে যে ডেমোগ্রাফিক সেশন উনি আমরা অলরেডি ইন্ট্রোডাকশন টু ডেমোগ্রাফি পড়েছি, ফার্টিলিটি, মর্টালিটি মেজার, স্ট্যান্ডার্ডাইজেশন আমরা পড়াইনি, এটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। লাইফ টেবিলটা আমরা পড়লাম, এজ স্ট্রাকচার, পপুলেশন গ্রোথ, পপুলেশন এস্টিমেশন এন্ড পপুলেশন প্রজেকশন। এজ স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনে আমরা পড়েছি, পপুলেশন গ্রোথও আমরা ডেমোগ্রাফিক ট্রানজিশন থেকে পড়েছি। অলমোস্ট আমরা ফিনিশ করতে পেরেছি মনে হয়। আপনাদের আর কোথাও কোনো ল্যাকিংস আছে মনে হয়? জি ম্যাডাম, ইয়ে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি ম্যাডাম, এটা ম্যাডাম একটু জি, ক্লিয়ার করে একটু। আচ্ছা, ধরেন রিপ্লেস কাদের রিপ্লেস হবে এটা আগে বুঝেন। আমরা জি এখন বলছি আহ, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তাই না? এই দুটো সন্তান কি তাদের বাবা মা দুইজন, তাদেরকে রিপ্লেস করছে দুটো সন্তান। হ্যাঁ, তো যখন রিপ্লেসমেন্ট লেভেল বাংলাদেশের হচ্ছে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটির কাছাকাছি, তার মানে 2.1, আমাদের টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে 2.1 পার থাউজেন্ড পপুলেশন। তাহলে যখন আমরা 2 তে চলে আসব তখন আমরা রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি বলতে পারবো। তাহলে রিপ্লেসমেন্ট ফার্টিলিটি হলে তখন আমাদের গ্রোথ রেটটা আলটিমেটলি কমে যাবে। তো এই দুইজন বাচ্চা রিপ্লেস করছে দুইজন বাবা মাকে। জি 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 ম্যাডাম। ক্লিয়ার? জি জি ম্যাডাম, জি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, দুইজন ম্যাডাম। এই তো, তার মানে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ আপনারা দুইজন, আপনার দুটো বাচ্চা। জি জি আপনি রিপ্লেসমেন্ট লেভেলে বাস করছেন, কিন্তু দেখা যাচ্ছে কারো 3 জন আছে, কারো 4 জন আছে, আবার কেউ নিঃসন্তানও আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যখন এভারেজ করেছি, আমরা যখন ক্যালকুলেশন করেছি টোটাল ফার্টিলিটি রেট, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2.1 বলছি টোটাল ফার্টিলিটি রেট, সেটা আমরা প্রায় রিপ্লেসমেন্ট লেভেলের কাছাকাছি। বোঝা জি গেল? জি জি। আপনাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ডেমোগ্রাফিক রিসেন্ট ডেটা, যেগুলো যেমন বার্থ রেট, ডেথ রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও, টোটাল ফার্টিলিটি রেট, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রোথ রেট,
তারপরে হচ্ছে আপনারা ইমিউনাইজেশন রেট, কন্ট্রাসেপশন রেট, এই জিনিসগুলো আপনারা যেহেতু আপনারা মাস্টার কোর্সে আছেন সেহেতু এগুলো ধরেন ব্যাচেলরে ওরা না পারলেও কিন্তু খুব একটা যাবে আসবে না, কিন্তু আপনাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ভাইভাতে স্যার কিন্তু এইভাবে প্রশ্নগুলো করে থাকেন। তারপরও আমি বলছি আপনারা সব লেকচারগুলো রিভিউ করেন। আজকে দুটো লেকচারও আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা লেকচারগুলো রিভিউ করেন। আগামী আগামী সপ্তাহে আপনারা আমাকে পপুলেশন পলিসি অফ বাংলাদেশ অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। করলে আপনারা যদি মনে করেন আপনাদের রিভিউ দরকার, আপনারা আমাকে জাস্ট একটু নক করলেই আমি একটা শর্ট পিরিয়ড দিয়ে আপনাদেরকে আরেকটা রিভিউ ক্লাস নিয়ে দেব। হ্যাঁ, আর অক্টোবরের মাঝামাঝি হয়তো আমাদের সেমিস্টার ফাইনালটা হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আপনাদের একটা কুইজ এক্সাম নিব, সেটা হচ্ছে আগামী সপ্তাহে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করার পরে আমি ডক্টর আরিফকে জানিয়ে দেব, উনি আপনাদের সাথে যোগাযোগ করে কুইজ এক্সামের একটা ডেট ফিক্স করবে। হ্যাঁ, আমরা অনলাইনে একটা পরীক্ষা নিব, 1 ঘন্টার একটা পরীক্ষা হবে, 1 ঘন্টা না, আধা ঘন্টায় নিব আমি। কিছু এমসিকিউ, কিছু শর্ট আনসার কোশ্চেন নিয়ে আমরা ফাইনাল পরীক্ষার জন্য জি ম্যাডাম। ওয়েট করব। তাহলে ম্যাডাম, আজকে হচ্ছে আমাদের হ্যাঁ, পরীক্ষা নেবেন কে? কি প্রদীপ স্যার? ফাইনাল এক্সাম জি জি ম্যাডাম। ভাইভাতে হ্যাঁ রিটেন আমি নিব। ভাইভাতে স্যার থাকবেন ইন্টারনাল, আমি থাকবো, আরেকজন এক্সটার্নাল থাকবেন। জি জি জি। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করেন। তাহলে আজকে বুধবার, আগামী বুধবারে আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, তাই তো? জি ম্যাডাম। তাহলে পরের সোমবার কত তারিখ দেখেন তো, সোমবারে এক্সাম দিবেন আপনারা। কুইজ এক্সাম তোমার ম্যাডাম 5 তারিখ পরে। ম্যাডাম, জি ম্যাডাম বলেন। তারিখ পরে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম পড়তে 5 হবে। তারিখ পরে। ম্যাডাম পড়তে হবে তো। পড়তে হবে তো। জি ম্যাডাম। তাহলে সোমবার ভাজে বুধবার দেন, হাতে সময় থাকবে তো, 2 সপ্তাহ পাচ্ছেন তাহলে, হ্যাঁ, বুধবারে হবে দিলে তাতে? আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবারে আমরা 7:30টায় একটা অ্যাসেসমেন্ট এক্সাম দেব, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। সবাই রাজি তো? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।